আরশাদ এগিয়ে এসে তার ফ্লুজির চুল খামচে আবেশী দুটো ঠোঁট মেলায়। সময় যত বাড়তে থাকে দুজন তত লাগামহীন হয়ে যায়। ফ্লুজি নিয়ন্ত্রণের বাইরে যেতে আরশাদ নিজেকে বসিয়ে এনে ফ্লুজিকে বুকে জড়ায়। বাড়ি ফেরার উদ্দেশ্যে নাইট ক্লাব থেকে বের হতে দ্রুত হাঁটতে হাঁটতে বলে, বাসায় চলো যান, আর সহ্য হচ্ছে না। আরশাদ তার ফ্লুজির জন্য রান্নায় মশগুল। পাশে বসে ফ্লুজি অনিমার সাথে বিশেষ আলাপে মত্ত আছে। তাদের আলাপটা আজ নির্ধারিত কোনো বিষয় নিয়ে নয়। হুটহাট এটা ওটা মাথায় আসছে। মামি এসে কথা নিয়েই গল্প জুড়েছে। কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে একটি প্লেটে নিল আরশাদ। চিংড়ি ভাজা গ্রানে খুশবুর নাকে যেন সুরসুরি দিল। একবার আরশাদের দিকে, আরেকবার তাকালো চিংড়ি মাছের দিকে। আরশাদ বুঝলো তার ফ্লুজির চাওয়া। প্লেট বাড়িয়ে দিয়ে সে বলে, যতগুলো খেতে পারো খাও, কোনো নির্দিষ্টতা নেই। একগাল হাসে ফ্লুজি। অনিমা তখন বলে বসলেন আরেক সাংঘাতিক কথা, এই খুশবু, রোহানের বিয়ে গতকাল আবার ভেঙেছে জানিস? ছেলেটার নাকি কাল কাবিন ছিল। এবারের বিয়ে তো ভাঙার কথা না। কথাটি বলে আরও চোখে আরশাদের দিকে তাকালো খুশবু। আগেরবার রোহানের গার্লফ্রেন্ড বাড়ি অব্দি এসে ঝামেলা করার সাহস পাওয়ার মূলমন্ত্র ছিল আরশাদ। সেই মেয়েটাকে আরশাদ ইন্ধন দিয়েছে বলেই তো মেয়েটা নিজের সাহসিকতা দ্বিগুণ অনুভব করে মাঠে নেমে পড়ে। তাহলে এবার কে ঝামেলা পাকালো? আরশাদ তার ফ্লুজির চাহনিতে ঠোঁট বাঁকায়। খুশবু তখন অনিমার কথায় মগ্ন। এবারের কাবিন মেয়েদের বাড়ি গিয়ে ভাঙা হয়েছে। তবে আগেরবার যে প্রেমিকাটা এসেছিল ও নাকি সে নয়, এই মেয়েটা আরেকজন। খুশবু ভীষণ খেলো। কি সাংঘাতিক কথাই ছেলে কয়টা নিয়ে চলে। আরশাদের ভিলায় তখন উপস্থিত হয় এলিনা, মেয়েটার হাতে এক বাটি চিকেন ফ্রাই। এলিনাকে দেখে খুশবু একগাল হাসল। ভাবিমণি, ফুপি পাঠিয়েছে তোমার জন্য। আরশাদ টমেটো কিউব করছিল। এলিনার কথা শুনে ফোড়ন কেটে বলে, কেন আমার জন্য দেয়নি? ফুপি তো তোমার কথা উল্লেখ করেনি, তোমার বউকে দিয়েছে, তাতে হ্যাপি থাকো। রেগে আছো কেন কিউটি? আরশাদের প্রশ্নে এলিনার রাগ যেন আরও তীব্র হলো। খুশবুর কাঁধে মাথা দিয়ে অভিমানে তাকিয়ে রইল অন্যদিক। এই স্বাভাবিক ব্যাপারটা আরশাদের ভালো লাগলো না। তার ফ্লুজির কাঁধে এই মেয়ের স্থান কেন? আরশাদ হাতে ছুরিটি নিয়ে এগিয়ে এলো এলিনার কাছে এবং কৌশলে মেয়েটিকে ভয় দেখাতে ছুরি বুক বরাবর তাক করতে এলিনা চিৎকার দিয়ে ছিটকে সরে যায়। এলিনার চিৎকারে খুশবুর কানের পর্দা যেন ফেটে গেল। এত জোরে কেউ চিৎকার করে? ভাইয়া, মেরে ফেলবে তো? এলিনা ভয় নিয়ে বলল আরশাদকে। আরশাদ ছুরিটা দিয়ে ইশারা করে বলে, না মারব না। আগে বলো রেগে আছো কেন? তোমাদের জন্য আর কতদিন অপেক্ষা করব? ভ্যানিশ যাবে না? আমাকেও তো ফিরতে হবে, বোঝার চেষ্টা করো। ভ্যানিশ তো বললেই যাওয়া যায় না। যাব যখন বলেছি অবশ্যই যাব, আগে হাতের কাজটা গুছিয়ে আনতে দাও। এলিনা যেন অসন্তুষ্ট হলো। পিট পিট চোখ করে তাকিয়ে রইল আরশাদের পানে। ইতিহাস ঘেরা রোম শহরটাতে পর্যটনের অভাব নেই। পুরনো ইতিহাসকে জানার আগ্রহে দর্শনে হাজার হাজার মানুষ ছুটে আসে এই শহরে। আরশাদের আজকের যাত্রা পৃথিবীর সপ্তম আশ্চর্যের বস্তু কালুসিয়ামে। ঘুরতে যাওয়ার নাম উঠতে এই স্থানটি খুশবু নিজেই পছন্দ করে। সে জানে কালুসিয়ামের ইতিহাস। সবচেয়ে বড় ব্যাপার, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বিষয় তার স্বচক্ষে দেখার সুযোগ এসেছে। এই সুযোগ মিস করা মানে অনেক বড় বোকামি। আরশাদের যাত্রা শুরু হয়েছে সকাল থেকে। অনেকটা রাস্তা যাওয়ার পর খুশবু দেখতে পেল বিশাল একটা প্রাচীর। মেয়েটার পুঁথিগত বিদ্যা জানান দিল, হ্যাঁ, এটাই কালুসিয়াম। খুশবু পুলকিত হলো। তার চাহনি আরশাদকে আরও বেশি রোমাঞ্চিত করে। এই মেয়েটাকে নিয়ে দেশ বিদেশ ঘুরলে কেমন হয়? আরশাদ মনে মনে সিদ্ধান্ত নিয়ে বসলো তার ফ্লুজিকে নিয়ে সে দেশ বিদেশ ঘুরবে। গাড়ি পার্কিং করে কালসিয়ামের দিকে অগ্রসর হলো আরশাদ। ফ্লুজির হাত জড়িয়ে প্রশ্ন করে, গ্ল্যাডিয়েটর মুভিটা দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম। তাহলে নিশ্চয়ই কলোসিয়াম সম্পর্কে তোমার ধারণা আছে? তা তো আছেই। আরশাদ এবং ফ্লুজি একসাথে প্রবেশ করলো কলোসিয়ামে। আরশাদের তেমন ভাব আবেগ না দেখা গেলেও ফ্লুজির চোখ জুড়ে আনন্দরা ঠিকরে পড়ছে। আরশাদ মেয়েটা চোখে তাকিয়ে যে তৃপ্তি পাচ্ছে, সেই তৃপ্তি জনমভর ফুরাবে না। কলোসিয়ামের সিনেমায় যত প্রবেশ করছিল ততটাই অবাক করেছে খুশবুকে। আজ 2000 বছর পরেও রোদ বৃষ্টি ঝড় জাহান কাঁপানো ভূমিকম্প আর পাথরচোরদের দৌরাত্ম্য উপেক্ষা করে কালের ভয়ঙ্কর গ্রাসে নানান সাক্ষী আপন শরীরে নিয়ে আমাদের সামনে তা গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে অতীত ও আধুনিক যুগের মিলন কেন্দ্র হয়ে। অবশেষে কলোসিয়ামের ভিতরে ঢোকার সৌভাগ্য হলো খুশবুর। সে এক গায়ে কাটা দেওয়া অনুভূতি। সারি সারি গ্যালারি, কুলিন আর সাধারণ জনগণের জন্য পৃথক বসার ব্যবস্থা, আর সর্বময় ক্ষমতার অধিকারী সিজার আর সিনেটরদের জন্য আলাদা আলাদা বিলাসবহুল কক্ষ। কলোসিয়ামের কেন্দ্রস্থলে প্রায় গোলাকৃতির এক মাঠ থাকার কথা, যেমনটা পুঁথিপত্রে পড়া হয়েছিল বা মুভিতে এবং শিল্পীর চিত্রকর্মে দেখানো হয়েছিল। তা কিন্তু সময়ের সাথে সাথে বিশ্বের সবচেয়ে বড় কলোসিয়ামটির
পাটাতন ভেঙে পড়েছে অনেক অনেক আগেই। আরশাদ খুশবুর সঙ্গে কিছু ছবি তুলল। চারদিকে কাপড় ওয়েস্টার্ন পরা বিদেশিদের ভিড়ে কয়েকজন বাঙালিও দেখা গেল। এই বিদেশের বুকে বাঙালিদের মায়াবী মুখখানি দেখলে খুশবু শান্তি পায়, স্বস্তি পায়। তার পাশে দাঁড়ানো আমৃত্যুর সাথী আরশাদ, যে কিনা নিজেও ভিনদেশি। খুশবু আরশাদের পাশাপাশি হাঁটছিল। মেয়েটা আরশাদের দিকে তাকিয়ে বলে, কলোসিয়ামের যদি পৃথিবীর সপ্তম আশ্চর্যের বিষয় হয়, তবে আমার কাছে অষ্টম আশ্চর্যের বিষয় কি জানেন? আজ সকাল থেকে আপনি আমার পাশাপাশি ছিলেন, কিন্তু একবারও চুমু খাননি, খেতে বাধ্য করেননি। আশ্চর্য, এত মহা আশ্চর্য। আরশাদ থমকে যায়, পুরো কুচকে তাকায় খুশবুর পানে। হ্যাঁ, তাই তো। মেয়েটাকে সারাদিন অস্থির করে রাখা আরশাদ আজ এতটা ভালো হয়ে গেল। মূলত সে সময় পায়নি। কলোসিয়ামে আসার আগে যে তাকে কতটা তাড়াহুড়ো করে আসতে হয়েছে একমাত্র সে নিজেই বুঝে। আরশাদ খুশবুকে সন্নিকটে আনলো। মেয়েটার পিটপিট চাহনিতে মাদকতা মিশিয়ে আনলো বহুগুণ। হানি, এই কথা বলা কি খুব জরুরি ছিল? চলো, গাড়িতে ইচ্ছে মতো হবে। আরশাদ, ঘুরতে এসেছি, রোমান্স করতে নয়। আরশাদ এনার্জি জিরোতে নেমে গেছে। ফুল করে দাও যান। আরশাদ, দূরে যান। তুমি কাছে এসো। আরশাদ ভিড়কে পরোয়া করল না। চট করে অতি দ্রুত ঠোঁটে ঠোঁট মেশালো সে। যদিও কয়েক সেকেন্ডের ব্যাপার, কারো নজরে আসে। খুশবু তেতে উঠে আরশাদের পিঠে ঘুষি দিয়ে বলে, আপনি আস্তে একটা নির্লজ্জ। আমার আশেপাশে সব নির্লজ্জ, তাই আমিও একই ধাঁচের। আরশাদ এবং খুশবু তারা ক্রমশ সামনের দিকে গেল। কত কি অজানা সব তাদের চোখে পড়ে। সব তো তারা জানে না, তাদের ধারণাতেও নেই। প্রাচীরের ভেতরে সারি সারি ছোট কামরাগুলো ব্যবহার হতো পশুর খাঁচা, খাদ্যের গুদাম আর গ্ল্যাডিয়েটরদের বিশ্রামাগার ও শরীরচর্চার ক্ষেত্র হিসেবে। খুশবু যতটা দেখছিল ঠিক ততটাই অবাক হচ্ছিল। এত এত বছর পূর্বে এত নিখুঁত গড়নের মঞ্চ, তাও কি না কালের পর কাল টিকে আছে। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হলো ইতালির রোম শহরে অবস্থিত কলোসিয়াম। এটি মূলত একটি ছাদবিহীন মঞ্চ। চারতলা, অনেকটা বৃত্তাকার। মঞ্চটি তার নির্মাণশৈলীর কারণে এখনও মানুষের বিস্ময় জাগায়। এখানে বসে মানুষ ও প্রাণীদের নানা ধরনের খেলা, প্রদর্শনী ইত্যাদি উপভোগ করতেন তৎকালীন রোম সম্রাটরা। কলোসিয়ামে প্রায় 50,000 দর্শক একসঙ্গে বসতে পারত। বিস্ময়কর এই মঞ্চটি অনেক করুণ ও বীভৎস কাহিনীর সঙ্গে যুক্ত। এই কলোসিয়ামে অনুষ্ঠিত হতো যোদ্ধাদের লড়াই প্রতিযোগিতা। লড়াইরত এই যোদ্ধাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। মৃত্যুর আগ পর্যন্ত একজন গ্ল্যাডিয়েটর আরেকজন গ্ল্যাডিয়েটরকে ঘায়েল করার চেষ্টা করত। লড়াই করতে করতে এই গ্ল্যাডিয়েটররা রক্তাক্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ত। গ্যালারিতে বসে এই দৃশ্য দেখে উল্লসিত হতেন সম্রাটসহ অন্য দর্শকরা। অমানবিকভাবে এমন অসংখ্য মানুষের প্রাণহরণের সাক্ষী এই কলোসিয়াম। কলোসিয়ামটির নির্মাণ কাজ শুরু হয় 72 খ্রিস্টাব্দে। ফিরিয়াস বংশের সম্রাট ভেসপাসিয়ান এটি নির্মাণ করেন। এটি তিনি নাম রেখেছিলেন এমফি থিয়েটারিয়াম ফেভিয়াম। 7 বছরে 3 তলা পর্যন্ত নির্মাণ করে আকস্মিকভাবে মারা যান ভেসপাসিয়ান। পরে তার ছেলে সম্রাট টাইটাস এর নির্মাণ কাজ শেষ করেন। টাইটাস ফেভিয়ামের নাম পাল্টে নতুন নাম রাখেন কলোসিয়াম। পৃথিবীর নিষ্ঠুরতম সম্রাটদের একজন ছিলেন টাইটাস। তিনি কলোসিয়ামে গ্ল্যাডিয়েটরদের মরণপণ লড়াইয়ের সূত্রপাত করেন। প্রায় ধ্বংসপ্রাপ্ত এই কলোসিয়ামটি অতীতের নিষ্ঠুরতা আর বিস্ময়ের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। কলোসিয়ামের কারণে রোম নগরীতে রক্তের আর হত্যার শহর বলেও ডাকা হতো এক সময়। বিশ্বের অনেকে হয়তো জানেন না, লাখো রাজবন্দী, যুদ্ধবন্দী, কৃতদাস আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত অসহায়দের রক্তে সিক্ত হয়েছে কলোসিয়ামের মাটি এবং প্রতিটি ধূলিকণা। অদ্ভুত কাঠামোর ইমারতটির প্রতিটি ইট, কাঠ, পাথরে মিশে আছে নিহতদের অন্তিম নিঃশ্বাস। রক্তপিপাসু রোম সম্রাটদের বিকৃত আনন্দের খোরাক জোগাতে গিয়ে কত মানুষ প্রাণ হারিয়েছে এই বদ্ধভূমিতে। ইতিহাস তার সঠিক হিসাব রাখেনি। শুধু মানুষই নয়, কলোসিয়ামের মাটিতে অজস্র বন্য জীবজন্তুর রক্তও মিশে আছে। সম্রাটদের নির্দেশে রাজকোষের অর্থে সেই সময় এক বিশেষ খেলার জন্য উত্তর আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা হতো হাজারে হাজারে হাতি, গন্ডার এবং সিংহ। ভাল্লুকের সঙ্গে হাতি, হাতির সঙ্গে বুনো মহিষ বা গন্ডারের সঙ্গে হাতির লড়াই দেখতে হাজারো বিশ্ব সম্ভ্রান্তরা। পশুদের মৃত্যু বেদনার হুঙ্কারের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ত পুরো গ্যালারি। কলোসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে 9,000-এরও বেশি পশুর প্রাণ গিয়েছিল। তবে দীর্ঘদিন পশুর লড়াই আর এগুলোর করুণ মৃত্যু দেখতে দেখতে একঘেয়েমি বোধ করেন সম্রাট টাইটাস। পশুর স্থলে মানুষে মানুষের লড়াইয়ের ধারণা এলো তার মনে। আর পশুর খেলা বন্ধ করে শুরু করা হলো মানুষের রক্তের হোলি খেলা। শুরু হলো মানুষের মৃত্যুর করুণ ও বীভৎস কাহিনী।
যুদ্ধবন্দীদের মরণপণ লড়াই যতক্ষণ না দুইজনের একজনের মৃত্যু হতো ততক্ষণ পর্যন্ত চলত সেই দ্বৈত লড়াই। কিন্তু মাত্র 100টি খেলা দেখার সৌভাগ্য হয়েছিল টাইটাসের। এরপর হঠাৎ করেই একদিন বদ্ধ উন্মাদ হয়ে যান তিনি। বন্ধ হয়ে যায় এই খেলা। লম্বা বিরতির পর 64 খ্রিস্টাব্দে ব্রুটাস ভ্রাতৃদ্বয় ফের চালু করেন ঐতিহ্যবাহী ওই খেলা। তারা গ্ল্যাডিয়াস বা খাটো তরবারির লড়াই চালু করেন। লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েটর। লড়াই চলাকালে কোনো এক গ্ল্যাডিয়েটর আহত হয়ে পড়ে গেলে উল্লাসে ফেটে পড়ত পুরো কলোসিয়াম। মৃত্যু ভয়ে ভীত ক্ষতবিক্ষত গ্ল্যাডিয়েটর রেওয়াজ অনুযায়ী হাত তুলে সম্রাটের করুণা প্রার্থনা করত, প্রাণ ভিক্ষা চাইত। মঞ্জুর করা বা না করা সম্পূর্ণ সম্রাটের মন মেজাজের উপর নির্ভর করত। সম্রাটের বাম হাতের বুড়ো আঙ্গুল আকাশ নির্দেশ করলে অপর গ্ল্যাডিয়েটর বুঝে নিত যে তাকে ছেড়ে দাও, কিন্তু ভূমির দিকে নির্দেশ করার অর্থ তাকে শেষ করে দাও। রোমের দুর্ধর্ষ শাসক জুলিয়াস সিজার এখানে বসেই 300 গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেন, আর সম্রাট ট্রাজান উপভোগ করেন 5000 দৈত্যযুদ্ধ। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান হতো এ কলোসিয়ামে। সেখানে ভ্যাটিকানের সর্বোচ্চ খ্রিস্টান ধর্মগুরুরা উপস্থিত থাকেন এবং অংশ নিতেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও। সেখানে এক ধর্মীয় উৎসবে উপস্থিত প্রত্যেককে কলোসিয়ামের এক মুঠো করে মাটি উপহার দিতে চেয়েছিলেন পোপ গ্রেগরি, কিন্তু কেউ তা নিতে রাজি হননি। তাদের অভিযোগ, এই মাটি হাতে নিয়ে চাপ দিলে এখনও বের হবে তাজা রক্ত, এবং এই মাটিতে রয়েছে রক্তের গন্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত রক্ত ঝরেছে তার চেয়ে অনেক বেশি রক্ত ঝরেছে রোমের কলোসিয়ামের এই মাটিতে। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সেই বীভৎস জঘন্যতম প্রাণ সংহারী দৈত্যযুদ্ধের ইতিহাসে নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিশেষ নির্মাণশৈলীর এই কলোসিয়াম। সময় যত গড়িয়ে গেল সূর্যের তেজ তত প্রখর হলো। খোলা মঞ্চ কলোসিয়ামে সব রোদ যেন খুশবুর মাথা ঢুকে পড়ছে। টকবক করে উঠছে উত্তপ্ত মস্তিষ্ক। খুশবু আর দাঁড়াতে চাইল না। চোখের পিপাসা মিটিয়ে ফিরে আসতে হচ্ছে তার। সামনে যত অগ্রসর হলো ততটাই পেছনে ফেলে এলো কালের ইতিহাসের কলোসিয়াম। রহস্যে ঘেরা রোম শহরের ইতিহাস যদি বলতে হয় তবে মাসের পর মাস ফুরিয়ে যাবে। রোমানরা ছিল উন্নত জাতি। বর্ণমালা সৃষ্টি, সাহিত্য, স্থাপত্য, শিল্প, দর্শন, ইতিহাস, ভাস্কর্য শিল্প এবং আইন কোনো অংশে তারা পিছিয়ে ছিল না। কলোসিয়াম ভ্রমণ শেষে বিকালে বাসায় ফিরে ঘুম দিল খুশবু। আরশাদ তাকে আর জ্বালায়নি। খুশবুকে ঘুমে রেখে আরশাদ তার ভিলার টুকটাক কাজ করেছে। ইতালির বুকে যখন আধার নামলো তখন ঘুম ভাঙল খুশবুর। মেয়েটা আড়মোড়া কাটিয়ে উঠিয়ে বসে দেখতে পেল আরশাদ তার জামাকাপড় গুছিয়ে বিছানায় রাখছে। হঠাৎ মনে প্রশ্ন জাগে খুশবুর, আরশাদ এসব নামালেন কেন? ফ্লুজি, আমার বন্ধুরা তোমাকে ডিনারে ইনভাইট করেছে। খুশবুর বুকের ভেতরটা ঢক করে উঠল। মুহূর্তে পাল্টে গেল মুখের ভাব। খুশবুর আতঙ্কগ্রস্ত চাহনি আরশাদের চোখ এড়াল না। না না, আমি যাব না। আরশাদ এগিয়ে এলো খুশবুর হাতের ভাঁজে নিজের হাত পুড়ে বলে, যান, এত নানা করছো কেন? আমি আছি তো। ওরা এতবার বলছে না করতে পারলাম না। তাছাড়া দেখা তো হবেই, হোক সেটা আজ আর কাল। ব্ল্যাক জিন্স, ব্ল্যাক টপস, গলা ঝুলানো ব্ল্যাক স্কার্ফ, দু ঠোঁট নুট লিপস্টিকে রাঙানো। আরশাদ আগাগোড়া দেখল তার ফ্লুজি তার উদ্দীপ্ত চাহনি খুশবুকে জানান দেয় আরশাদ কতটা এক্সাইটেড। আরশাদ কিঞ্চিত হাসে। খুশবুর গালে ঠোঁট মিশিয়ে বলে, লুক লাইক ব্ল্যাক কুইন। আর কিছু? মাই ব্ল্যাক কুইন। আর কিছু? ব্ল্যাক ডায়মন্ড। আর কিছু? সো হট। হাতের ব্যাগটা আরশাদের দিকে ছুঁড়ে মারল খুশবু। কথা থামিয়ে ব্যাগটি ধরে বলল আরশাদ। খুশবুর গোমরা মুখখানি দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা কতটা বিরক্তি নিয়ে আছে। আরশাদ হাত বাড়িয়ে দিল খুশবুর দিকে। খুশবু সে হাতে হাত রাখতে মেয়েটাকে টেনে আনলো সে। এবার তো যাওয়া যাক। আরশাদ, আমি ওনাদের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নেব? আমার কেমন কেমন যেন লাগছে। ওরা ফ্রেন্ডলি দেখবে, তুমি সহজ হতে পারবে ওদের সাথে। আরশাদ যতই অভয় দিয়ে খুশবু তো জানে তার মনে কি চলছে। অচেনা মানুষ, অচেনা পরিবেশে এদের সামনে নির্ঘাত সে দম বন্ধ হয়ে মরবে। আরশাদ ফ্লুজির কোমরে হাত রাখল। সে আজ নিজেও ব্ল্যাক শার্ট পরেছে। আজ দুজন ম্যাচিং দেখতেও তাদের পারফেক্ট লাগছে। আলিশান রেস্টুরেন্ট, চারদিকে মোটামুটি নীরবতা। তেমন কারো কোনো কথার আওয়াজ আসছে না। সবাই মন দিয়ে খাবার খাচ্ছে, টুকটাক আলাপ সারছে, কিন্তু এই আলাপে আওয়াজ অনেক কম। খুশবু মাত্র রেস্টুরেন্টে প্রবেশ করলো। একটি লম্বা টেবিলে একদল ছেলেকে দেখে তার আর বুঝতে বাকি নেই আরশাদের বন্ধু নিশ্চয়ই এরাই হলো। তাই আরশাদ বন্ধুদের দেখে হাত মেলালো। বন্ধুদের মাঝে উল্লাস শেষে সবার মনোযোগ ফিরল ফ্লুজির দিকে। সবাই যেন চিড়িয়াখানার বাঘ দেখছি। অবাক পানে সবাই তাকিয়ে আছে আরশাদের ফ্লুজির পানে। একদল ছেলে পরপর হাত বাড়িয়ে বলে, হ্যালো, আম ডিলান। হ্যালো, আম অ্যাডেন। হ্যালো, আম কডি। হ্যালো, আম এলন।
খুশবু ঘাবড়ে গেল। সবার হাস্যোজ্জ্বল মুখটা তাকে বারবার নার্ভাস করে তুলছে। সবার সাথে পরিচিত হলো খুশবু। এর মাঝে রেস্টুরেন্টে প্রবেশ করে জন। লম্বা চড়া দেহের অধিকারী জন এগিয়ে এসে সবার উদ্দেশ্যে সরি জানালো। জনকে দেখে আশাদ কিছুটা অবাক হলো। কই, সে তো জানে না জন আসবে। ফ্লুজি জনের পানে তাকালো। জন মুহূর্তে অপ্রস্তুত হয়ে পড়ল। যদিও সে জানতো আছে এই মেয়ের মুখোমুখি হবে, কিন্তু হঠাৎ তার ঘাবড়ে যাওয়ার কারণটা নিজেই খুঁজে পেল না। জন হাত বাড়ালো খুশবুর দিকে। হ্যালো, আই এম জন। ইউ লুক লাইক ব্ল্যাক কুইন। জনের মন্তব্যে আরশাদের মুড পাল্টে গেল। জনের প্রতি তার প্রকাশ পেল ক্ষোভ। ডিলান আরশাদের চাহনি বুঝতে পেরে জনকে বলে, জন ভাইয়া প্লিজ বসুন। কেমন আছেন আপনি? অনেকদিন পর এলেন। জন বসল। আরশাদ ডিলানের পানে তাকিয়ে বলে, জন ভাইয়ের কি আসার কথা ছিল? না মানে আজ তো বন্ধুদের মিট করার কথা। তোমার ওয়াইফ কি সবার ফ্রেন্ড? না মানে তাহলে সে এখানে কি করছে? আজ নাকি ফ্রেন্ডরা মিট করবে। আরশাদ পাল্টা জবাব দেওয়ার আগে অ্যালন বলে, এই তোমরা চুপ করবে? আজকের মিট শুধুই আমরা ভাবির সাথে করতে এসেছি, প্লিজ সবাই চুপ করো। আরশাদের পানে তাকিয়ে সবাই ঢোক গিলল। এই ছেলে একবার যদি রেগে যায় তবে সবটা লণ্ডভণ্ড করে ছাড়বে। ডিলান, কডি, অ্যাডেন সবাই ফ্লুজিকে দেখছে জহুরি চোখ। জন কলগাল বলে যে মেয়ের ছবি দেখিয়েছিল তার সাথে খুশবুর হুবহু মিল। আশ্চর্য, তারা তো আশা করছিল জন এবং ফ্লুজি মুখোমুখি হলে বিস্ফোরণ ঘটবে, কিন্তু ফ্লুজির ভাবাবেগে স্বাভাবিক। মেয়েটা শুরুতে যেমন নার্ভাস আছে, এখনও ঠিক একই অবস্থা। জন সবার সহিত চোখাচোখি করলো। আরশাদ নিজের মেজাজ সামলে খাবার অর্ডার করলো। বন্ধুরা সবাই ইতালিয়ান ফুড অর্ডার করলো। এদিকে খুশবু এসব খাবারে অভ্যস্ত নয়, তাই মেয়েটার জন্য বেছে বেছে খাবার অর্ডার করলো আরশাদ। জন আরশাদের সিনিয়র, তাই চাইলেও কিছু বলতে পারবে না সে। সিনিয়রদের সাথে বেয়াদবি অন্তত যায় না। কডি ভদ্রতার হাসি দিয়ে খুশবুকে বলে, আপনি পড়াশোনা করছেন? প্রশ্নটা যেহেতু এবার খুশবুকে সরাসরি করা হয়েছে, তাই মেয়েটা ঢোকিল। ইংরেজিতে টুকটাক কথা বলতে পারে সে, কিন্তু এদের সামনে যদি আটকে যায় মান সম্মান জানলা দিয়ে পালাবে। খুশবু ধীরে ধীরে বলে, জি। আপনার বাড়িতে কে কে আছে? মা, বাবা এবং আমি। আরশাদের সাথে আপনার পরিচয় কিভাবে? না মানে প্রেমটা শুরু হলো কি করে? খুশবু থমকে গেল। এবার সে কী বলবে? সে তো আরশাদের ফ্লুজি নয়। আরশাদ তো এসব কথা মানতেও চায় না। মূলত আরশাদের সাথে তার আগের ফ্লুজির পরিচয় কিভাবে, খুশবু সেসব কিছুই জানে না। খুশবুর নীরবতা আরশাদ বুঝতে পারে। সবার উদ্দেশ্যে আরশাদ বলে, আমাদের পরিচয় রিলেশনের সব কারো অজানা নয়। নতুন করে জেনে কি করবি? সবাই মাথা দুলালো। অ্যাডেন ফ্লুজির উদ্দেশ্যে বলে, আরশাদের মাথার তার 2-3টা যে ছিঁড়ে গেছে, আপনি সেটা জানেন? সে তো মেন্টালি সিক, যদিও সেটা তার ফ্লুজির জন্য, অর্থাৎ আপনার জন্য হয়েছে। খুশবু বিষম খেলো। আরশাদ বন্ধুদের দিকে তাকাতে সবাই দাঁত কেলিয়ে হাসে। সবাই তো খুশবুর উত্তরের আশা করছে। মেয়েটা গ্লাস ভর্তি পানি গিলে বলে, পাগল হলেও আমার, ভালো হলেও আমার, সব মিলিয়ে সে আমার। আরশাদ ফ্লুজির কাছে এমন উত্তর আশা করেনি। হয়তো সে এড়িয়ে যেত, কিন্তু তার ভাবনা মিথ্যা হলো। ফ্লুজির 2 লাইনের একটা উত্তর তা বুকে প্রশান্তির ঢেউ খেলে গেছে। মস্তিষ্কে আজ আন্দোলন করছে। এই মেয়েটাকে আরও ভালোবাসতে হবে। যতটা ভালোবাসলে অতীত আর ভবিষ্যৎ ভুলে জীবনটা শুধু আশাদের সহিত লেপ্টে থাকে। বন্ধুরা সবাই হৈ হৈ করে উঠল। নীরব রেস্টুরেন্টে তাদের চেঁচামেচিতে আশেপাশে সকলে একবার করে আরও চোখে তাকালো। জন কোনো প্রতিক্রিয়া জানালো না। অর্ডারকৃত খাবার আসতে সবাই খাবারে মনোযোগ বসালো। সবাই স্বাভাবিক হতে পারলেও জন স্বাভাবিক হতে পারে না। তার চোখে ভেসে উঠছে সে রাতের কথা। ফ্লুজির উন্মুক্ত শরীরের ভাজাভাজি কিভাবে নিজেকে জড়িয়ে নিয়েছে ভাবতেই মনটা পুলকিত হয়। 2টো মেয়ের সাথে সে লিভ-ইনে ছিল, কই তাদের জন্য জনের মন এতটা খসখস করেনি যতটা ফ্লুজির জন্য করছে। বাঙালি মেয়েটা জনকে যে তৃপ্তি দিয়েছে, এই তৃপ্তি আর কেউ কি দিতে পারবে? এই জন্য কি আরশাদে মেয়েকে নিজের গুহায় এনেছে? আচ্ছা, আরশাদ কি সবটা জেনে শুনে এমন করেছে, নাকি ফ্লুজি কলগাল কেরিয়ার ছেড়ে বেরিয়ে এসেছে? জন এসব ভাবতে পারে না। আচমকা তার দেহের ক্ষুধা বৃদ্ধি পেয়েছে। অন্তত আর একটা রাতের জন্য ফ্লুজি যদি তার হতো, এইসব ভাবা হয়তো বৃথা। জন ফ্লুজিকে বাজিয়ে দেখতে বলে, আমি বাংলাদেশে গিয়েছিলাম কক্সবাজার। 1 সপ্তাহ থেকেছি, অনেক সুন্দর প্লেস। আপনি কক্সবাজার গিয়েছেন? না, আমার কখনো দূরে কোথাও যাওয়া হয়নি। জনসহ বাকিরা চোখাচোখি করে। জনের সাথে ফ্লুজির দেখা হয়েছিল কক্সবাজার বিলাসবহুল এক হোটেলে। জন সন্দিহান কণ্ঠে বলে, সিরিয়াসলি? মিথ্যা বলছেন কেন? কক্সবাজার আপনি যাননি? না, অকপটে স্বীকার করল খুশবু। সে কখনো কক্সবাজার যায়নি। জন উত্তেজিত হলো। তার গলাসুর ক্রমাগত বাড়ল। আপনি কক্সবাজার গেছিলেন, মিথ্যা বলছেন কেন? নাকি স্বীকার করতে চাইছেন না? ফ্লুজি ঘাবড়ে গেল। দ্রুত পানি গিলে তাকালো আরশাদের পানে।
জনের এমন আচরণ আরশাদের ভালো ঠেকলো না। সে বিরক্ত হয়ে বলে, ও যখন বলেছে যায়নি তাহলে আপনি এমন করছেন কেন জন ভাইয়া? জন বুঝতে পারে সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। কথা ঘোরাতে সে বলে, আশ্চর্য, এত সুন্দর একটা জায়গায় উনি যায়নি, তাই আমার ভীষণ অবাক লাগলো। সবার মাঝে ঠেকল নীরবতা। অ্যালন জনের হাত চেপে ধরল, ইশারা বোঝালো কোনো প্রতিক্রিয়া না জানাতে। খাবার শেষে সবার মাঝে টুকটাক কথা হচ্ছিল। অ্যালন সবার মাঝে বলে, চলো নাইট ক্লাবে যাই। জন শার্টের হাতা ফোল্ড করে বলে, আজ যেতেই হতো, চলো সবাই একসাথে যাই। ডিলান সহ অন্যরা সাড়া দিল। মুহূর্তে খুশবুর চোখে চোখ জড়িয়ে গেল আতঙ্ক। আশাদ কি তাকে এখন ক্লাবে নিয়ে যাবে? সেদিনের বিশ্রী অভিজ্ঞতা তার আর যাওয়ার ইচ্ছে নেই। অথচ সবাই সম্মতি দিলেও আশাদ যেতে রাজি হলো না। ফ্লুজিকে নিয়ে তো কখনই বন্ধুদের সহিত সে ক্লাবে যাবে না। এরা এখন ক্লাবে গিয়ে ঠিক কী করবে সবটাই আশাদের জানা। ফ্লুজি এসব স্বাভাবিকভাবে নিতে পারবে না, তাই আশাদ যেতে চায় না। জন বিরক্ত হলো আশাদের অসম্মতিতে। সে তার বিরক্ত ধরে রেখে ফ্লুজিকে বলে, কেন আপনাদের দেশে কি এসব নেই? নাকি আপনি কখনোই যাননি? আমি ভদ্র ফ্যামিলির মেয়ে, এসব আমি ভাবতেও পারি না। সেখানে আমি এসব জায়গা যাব? আপনারা যান, আরশাদ আমাকে বাসায় পৌঁছে দেবে। ভদ্র অভদ্র জানি না, এসব আমাদের কাছে ডাল ভাতের মতো। আপনিও চলুন, ইতালিতে যখন এসেছেন অভ্যস্ত হয়ে যাবেন। আরশাদ গম্ভীর মুখে সবার উদ্দেশ্যে বলে, তোমরা সবাই যাও, আমি যেতে চাই না। অ্যালন আরশাদকে সম্মতি দিয়ে বলে, ভাবি না গেলে আরশাদের যাওয়ার প্রয়োজন নেই, আমরা যাই। আরশাদ বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। আরশাদ চলে যেতে বাকিরা চলে গেল নাইট ক্লাবে। এর মাঝে কেউ কোনো কথাই বলল না। সবার মাঝে চলছে ঘোর। নিঃসন্দেহে ফ্লুজি মেয়েটা সুন্দরী, তবে সে যে কলগাল কারো কোনো দিক দিয়ে মনে হলো না। ক্লাবে এসে দ্রুত রেড ওয়াইন অর্ডার করলো জন। সবাই ওয়াইনের গ্লাস হাতে তুলে বসলো সমালোচনার উদ্দেশ্যে। সবার আগে ডিলান প্রশ্ন করে, এই মেয়েকে কলগাল মনে হচ্ছে না? জন হাসে, ওয়াইনের গ্লাসটা ঘুরিয়ে বলে, ক্লেভার গার্ল। নিজের খোলসটা বাইরে আনতে দিল না। দেখলে নিজেকে কিভাবে গুটিয়ে রাখলো? কলি সম্মতি জানিয়ে বলে, দেখলে মেয়েটা কেমন যেন নার্ভাস ছিল, তার চোখে মুখে অস্বস্তির ভাব ছিল। জন হাসে, পকেট থেকে ফোন বের করে একটি ছবি ধরে সবার সামনে, যেখানে দেখা যাচ্ছে রে ডিনার পরাহিতে ফ্লুজি অন্য একটি যুবকের সহিত চুম্বনরত অবস্থায় মগ্ন। আর একটি ছবিতে মেয়েটার বুকের খাস অন্য পুরুষের বুকের সহিত মিশে আছে। এমন ছবি দেখে সবাই নজর সরালো। আরশাদের স্ত্রী তাদের কাছে সম্মানীয় ব্যক্তি, অথচ সেই সম্মানীয় ব্যক্তির কুকীর্তি তারা মানতে পারছে না। সব প্রমাণ তো জনের কাছে আছেই। অ্যালন বিস্ফোরিত নয়নে বলে, জন ভাই, এসব ছবি কোথায় পেলে? বলেছিলাম না সিনিয়রদের সাথে কক্সবাজার গিয়েছিলাম, এরাই সে সিনিয়র। তোমাদের যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমি তাদের উপস্থিত করব। তারা হ্যাপি কাপল, আমাদের কি উচিত তাদের সংসার ভাঙা? আমি এত কিছু জানি না, বাট এই মেয়েকে আরেকটা রাতের জন্য চাই, প্রয়োজনে ডাবল পেমেন্ট করব। ডিলান রেগে গেল, জনের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, প্লিজ জন ভাইয়া, এসব বলবেন না। আগে আমাদের এসবের মুখোমুখি হতে হবে। আরশাদের ওয়াইফকে নিয়ে বাজে মন্তব্য করার পরিণাম কতটা ভয়াবহ তা আর নিশ্চয়ই বলতে হবে না। আমি এসব ভাবতেই পারছি না, এর সমাধান চাই। ডিলানের কথা দু একজন সম্মতি জানালো। জন ঠোঁট বাঁকিয়ে হেসে উঠে যায়। একটি মেয়ে তাকে এতক্ষণ ইশারা ডাকছিল, সে মেয়েটার কাছে গিয়ে জন ঠোঁটে ঠোঁট মিশায়। মেয়েটির সাড়া পেয়ে জন আরও বেশি উত্তাল হয়। শুরু হয় দুজনের মগ্নতা। আশেপাশে কেউ আছে কি নেই এসবে পাত্তা দিল না জন। রাগে টকবক করছে আরশাদের শরীর। আগুনের ফুলকি আজ যেন তার চোখে ভাসছে। সে ফুলকিতে পুড়িয়ে ছাই করে ফেলবে খুশবুকে। আরশাদের চোখের দিকে তাকিয়ে দ্বিতীয়বার কথা বলার সাহস পেল না খুশবু। পুরুষ মানুষের এই হিংস্র রাগটাকে সে একটু বেশি ভয় পায়, যতই বাবার আদরের দুলালি থাক না কেন। ভারুল হক কোনো ভুল ত্রুটি দেখলে বুঝিয়ে বলতেন, পাল্টা সেই ভুল আবার হলে ওনার রাগ সংবরণ করা মুশকিল। খুশবু ওনার কোনায় আঙ্গুল গুটিয়ে আমতা আমতা সুরে কিছু বলতে প্রস্তুত হলে তার পাশে দাঁড়ানো এলিনা বলে, ব্রো, ভাবি আমার সাথে গিয়েছিল, তুমি এতটা হাইপার হইও না। এলিনা দূরে সরো, আমি তোমার ভাবির সাথে কথা বলছি, তোমার সাথে না। আরশাদ ধমক সুরে কথা বলে তাকালো খুশবুর পানে। মেয়েটার চোরাচাহনি আরশাদের নজর এড়ায় না। আরশাদ কঠিন গলা ফ্লুজির উদ্দেশ্যে প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে তুমি? এলেনার সাথে। এই তো সামনের রাস্তায় হাঁটতে। সামনের রাস্তায় হাঁটতে 3 ঘন্টা সময় লাগে? আমরা একটা কফি শপে বসেছিলাম। বাইরে বেরিয়েছিলে কার পারমিশনে? এলিনার সাথেই তো গিয়ে। এলিনা তোমার হাজব্যান্ড, শ্বশুর নাকি শাশুড়ি? সে তো গার্জিয়ান নয়, তাহলে কেন গিয়েছিলে তার সাথে? আরশাদের ধমকে কেঁপে উঠল খুশবু। তার গলা শুকিয়ে চৌচির। এই মুহূর্তে তার নিজেকে এই দেশে সবচেয়ে একা একা লাগছে। মায়ের কড়া শাসনের আড়ালে আদরে মুখটার কথা ভীষণ মনে পড়ছে। খুশবুর চোখ ঝাপসা হলো। আরশাদ সেই পর্যায়ে থমকে গেল, তবুও নিজের অগ্নিশর্মার রেশ ধরে রইল।
কি হলো প্রশ্ন করেছি, জবাব কে দেবে? আপনারা ছিলেন না বলে এলিনা আর আমি একটু হাঁটতে বেরিয়েছি, ব্যাস এইটুকুই। আরশাদ আর ফ্লুজিকে কিছু বলে না। এলিনার দিকে তাকে কঠিন স্বরে বলে, তোমার ভাবিকে নিয়ে এখান থেকে চলে যাও, আমার ভিলায় তার স্থান নেই। সে যখন আমাকে না বলে এত দূর গিয়েছে তখন আমি তাকে আমার কাছে রাখতে চাই না। চকিতে তাকালো খুশবু। আরশাদ ভিলার দ্বার রুদ্ধ করল। এমন কঠিন পরিস্থিতিতে দরজার সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলল খুশবু। সন্ধ্যার পর আরশাদ, আরিফ সহ বাড়ির সবাই যে যার কাজে বাইরে চলে যায়। বাড়িতে থেকে যায় এলিনা। একা একা দুজনে বাড়িতে বসে বিরক্ত হচ্ছে বিধায় এলিনা বলল বাইরে থেকে ঘুরে আসতে। খুশবু প্রথমে বারণ করলো, জানাতে চাইলো আরশাদকে, কিন্তু এলিনা তারা দেখালো। আধা ঘন্টা থাকবে বলে বাইরে কাটিয়ে দিল 3 ঘন্টা। বাইরে থেকে এসে আরশাদের ভিলার তালা খোলা দেখে খুশবু ভয় পেল। তার ভয়টাকে সত্যি করে আরশাদ পরপর এতগুলো কথা শুনিয়ে দিল তাকে। এলিনার সাথে ঘরে ফিরে নীরবে কাঁদল খুশবু। তার ফোলা ফোলা চোখের দিকে তাকিয়ে এলিনার মনটা বিষণ্ণ ভরে গেল। আই এম সরি ডিয়ার, আমি জানতাম না আরশাদ ভাই এতটা রিয়েক্ট করবে। ইটস ওকে, তুমি একদম কান্না করবে না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। খুশবু চুপ হয়ে যায়। এলিনা এটা ওটা কত কি বলে খুশবুর মন ভালো করার চেষ্টা করে, কিন্তু এই মন কি ভালো হয়? আরশাদ তার প্রিয় মানুষ। প্রিয় মানুষের একটা ফোড়ন মনে যেন 10টি ফোড়ন সৃষ্টি করে। কিয়ৎক্ষণ বাদে আরশাদ ভিলায় এলো এলোমেলো পায়ে। তার পরনে সাদা শার্ট, বুকের ওপর 3টে বোতাম খোলা, যার দরুনে লোমশ বুকখানি উকিঝুঁকি মারছে খুশবুর পানে। বাদামি চোখ জোড়া খুশবুর পানে একবার তাকিয়ে যেন কড়া শাসনে কিছু বলল। আরশাদ এলিনাকে বলে, এচি ডাল্লা স্টেঞ্জা, রুম থেকে বের হও। এলিনা রুম থেকে চলে যেতে আরশাদ দরজা বন্ধ করলো। হাতে থাকা প্যাকেট খুশবুর হাতে ধরিয়ে আরশাদ বসে চেয়ারে। খুশবু ভীতু চাহনিতে একবার আরশাদের পানে, আবার প্যাকেটটির দিকে নজর ঘোরালো। শাড়িটা পরো। খুশবু দ্রুত প্যাকেট থেকে শাড়িটি বের করলো। সাদা শাড়ির উপর স্টোনের কাজ। শাড়ি কেন পরব? তোমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করছি, তৈরি হও। খুশবু ভয় কেঁদে ফেলল। হাতের প্যাকেটটি ছুঁড়ে আরশাদের হাত ধরে বসে পড়ল মেঝেতে। এমন করছেন কেন আপনি? ছোট্ট একটা ভুলের জন্য এমন কেন করছেন? কৈফিয়ত দিতে চাই না। আরশাদ প্লিজ। খুশবুর হাত টেনে দাঁড় করায় আরশাদ। ফ্লুজির অশ্রু ভেজা 2 গাল চেপে ধরে সে বলে, যা বলছি করো। না, আমি পারবো না। আমি যাব না, আমি আপনার সাথেই থাকবো। আমি তোমাকে আমার সাথে রাখতে চাই না। যে ভুল একবার করলে সে ভুলের শাস্তি পেতেই হবে। আজ খুশবুর কান্নায় আরশাদের মন গলালো না। ছেলেটা এতটা কঠিন হলো কেন? আরশাদ এমন করছেন কেন? কেন করছি তুমি জানো না? আমার ভুল ছিল, আমি অনুতপ্ত। এরপরেও বলছি শাড়ি পরে তৈরি হও। আমি একবার গেলে আর কিন্তু ফিরব না। জোরাজুরি করলেও না। আমি জোরাজুরি করব না। খুশবুর মনে জেদ চাপল। মেঝে থেকে প্যাকেট তুলে চলে গেল ওয়াশরুমে। আরশাদ তাকে টেনে বের করলো এবং চেয়ারে বসে কঠিন সুরে বলল, আমার সামনেই পড়বে। হোয়াট? ইয়েস। বাড়াবাড়ি করছেন কেন? লজ্জা লাগছে? লজ্জা তো আগেই ভেঙে দিয়েছি। শুরু করো। খুশবু জেদ ধরে দাঁড়িয়ে রইল। আরশাদ তার শার্টের আরেকটা বোতাম খুলে রিল্যাক্স হয়ে বসল। হানি, ডু ইট প্লিজ। খুশবু আরশাদের কথা গায়ে মাখল না। সে শুধু ফুপিয়ে কাঁদছে। ঘড়ির দিকে নজর বুলালো আরশাদ। এগিয়ে এসে নিজ হাতে খুলতে শুরু করে খুশবুর টপস। গায়ের জামা উদর ছাড়িয়ে বক্ষ ভাঁজে উঠতে খুশবু ছিটকে দূরে সরল। কড়া চোখে আরশাদের দিকে তাকিয়ে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে। এলোমেলো খোলা চুল, তার মাঝে সাদা শাড়িতে খুশবুকে অদ্ভুত লাগছে। না না, অদ্ভুত সুন্দর লাগছে। আরশাদ হাসে খুশবুর চুলে হাত বুলিয়ে বলে, ইউ লুক লাইক হন্টেড হাউস কুইন। আরশাদ খুশবুর হাত টেনে আনলো। খুশবু মনে মনে প্রস্তুত হলো আজকে আরশাদের সাথে তার শেষ বোঝাপড়া। আজকের পর আর কোনো সখ্যতা রাখবে না সে। আরশাদ খুশবুর হাত ধরে এগিয়ে গেল নিজের ভিলার দিকে। অন্ধকার গহ্বরে হারিয়ে যাচ্ছে খুশবু। আরশাদ তার হাত ধরে আছে বলে নিজেকে সংযত রাখছে, তা না হলে এতক্ষণে মেয়েটা চিৎকার চেঁচামেচি করে জ্ঞান হারাতো। নিজের গায়ে সাদা শাড়ি, তার নিজেকেই নিজের কাছে লাগছে ভূতের বউ। স্টোর রুম শেষে নিচতলায় প্রবেশ করতে আচমকা আলো ছিটকে আসে খুশবুর চোখে। নীরবতা ছিন্ন করে একে একে ফাটতে থাকে বেলুন। তার মাথায় পড়ছে ঝিলমিল কাগজের টুকরো। খুশবু হতভম্ব, হতবিহ্বল। কি হচ্ছে তার সাথে? সারা ঘর আলোতে পরিপূর্ণ। একে একে দেখা দিল ইমরান, ইহসান, আফরোজ, আরিফ, গ্র্যানি, গ্লোরিয়া, এলিনা। সবাই চেঁচিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আজ তার জন্মদিন। খুশবু দেয়াল ঘড়িতে তাকালো, ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে। কেমন সারপ্রাইজ দিলাম ভাবি? এলিনার প্রশ্ন মাথা ঢুকল না খুশবুর। আরিফ খুশবুর ভেজা চোখ দেখে বলে, ভাবিকে অনেক জ্বালানো হয়েছে, আর কেউ জ্বালাবে না। আসো ভাবি, কেকটা কাটো। আফরোজ জড়িয়ে ধরলেন খুশবুকে। চোখ মুছিয়ে এগিয়ে এলেন। তোমাকে ভয় দেখানো হয়েছে মেয়ে। তোমার জন্মদিনের আয়োজন করতে আমরা এত কিছু করলাম।
খুশবু দাঁতে দাঁত খিচে তাকালো আরশাদের পানে। ছেলেটা চুলকে আরও চোখে তাকাচ্ছে। ইমরান ইহসান খুশবুকে বুকে জড়ালেন। আমার মেয়ে নেই, তুমি আমার মেয়ে। তোমাকে আজ খুশি করতে গিয়ে কাঁদিয়ে ফেলেছি। এসব কুবুদ্ধি সব আরশাদের মাথায়। আমরা কেউ কিন্তু সম্মতি জানাইনি। আমাকে মেরে ফেলার পরিকল্পনা। ছেলেটাকে আমি বকে দেব। আসো মা, কেক কাটবে। খুশবু সবাইকে নিয়ে কেক কাটলো। একে একে সবাই খুশবুকে উপহার দিল। আরফাজ ডায়মন্ডের একটি নেকলেস খুশবুর গলায় জড়িয়ে বলে, গত জন্মদিনে গোল্ডের গহনা দিয়েছি, বলেছিলাম আগামীবার ডায়মন্ড দেব। কি দেখলে তো, কথা রেখেছি। আরফাজের কথা চমকে গেল খুশবু। গত জন্মদিনে গোল্ডের গহনা? কি বলছেন উনি? খুশবু আমতা আমতা করে বলে, গত জন্মদিনে? এই রে, মেয়েটা কাঁদতে কাঁদতে সব ভুলে গেছে। গতবার যে গোল্ডের গহনা পাঠিয়েছিলাম মনে নেই? তুমি তো ভীষণ পছন্দ করেছিলে। খুশবু প্রত্যুত্তর করল না। গত জন্মদিন সে পরিবারের সহিত পালন করেছে, অথচ উনি এসব কী বলছেন? এক মুহূর্তের জন্য খুশবুর মনে হচ্ছে তার নিশ্চয়ই স্মৃতি হারিয়েছে, আর না হয় তার যমজ কোনো বোন আছে। আরশাদ যাকে অতি প্রিয় সম্বোধনে ফ্লুজি বলে ডাকে, সেই মেয়েটি তবে কে? চিন্তার জগৎ সংসারে আরেকবার হারিয়ে যায় খুশবু। জন্মদিন উপলক্ষে আজ বাইরে থেকে খাবার আনা হয়েছে। আরশাদের ভিলায় সবাই আনন্দ সহকারে ডিনার সারল। সবাই যেতে দরজা বন্ধ করে আরশাদ দাঁড়ালো তার ফ্লুজির সম্মুখে। আই এম সরি জান, তোমাকে কাঁদাতে চাইনি। আমি দেশে ফিরতে চাই, আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। রাগ করে না জান। রেগে বলছি না, সজ্ঞা নিয়ে বলছি আমি চলে যাব। খুশবু মুখ ফেরালো। মেয়েটির অভিমানী দু চোখের ভাষা আরশাদ বুঝে। দ্রুত হাতে খুশবুকে কোলে তুলল সে। চলো ভালোবাসার জগতে হারিয়ে যাই। আপনার রোমান্টিক মুড, আপনি আরেকটা বউ খুঁজুন। আমি এখন রোমান্টিক মুডে নেই, আমি বাড়ি যাব। আরশাদ হাসে। দ্রুত পায়ে চলে যায় দোতলার কক্ষে। দ্বিতীয়বারের মতো আরশাদের কক্ষ আজ সাজানো হয়েছে। সফেদ চাদরে গোলাপের লাল পাপড়িগুলো খুশবুর মনোযোগ টানছে। আরশাদ খুশবুকে বিছানায় বসায়। মেয়েটার নগ্ন পা বিছানায় তুলে ঝুঁকে যায় খানিকটা। আরশাদ, আজকের দিনটার কথা আমার মনে নেই। আপনি আমাকে একটু ইঙ্গিতও দিলেন না। আমার জন্মদিন আজ। সারাটা দিন, সারাটা সময় তুমি আমার মাথায় ঘুরছো। তোমার এই বিশেষ দিন আমি ভুলে যাব? ইটস রিডিকিউলাস। কিন্তু আমাকে কাঁদালেন কেন আরশাদ? আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছি। সরি জান, এমন না করলে তোমার আকুতি দেখতাম কি করে? জানেন, আজ একটা কাণ্ড হলো। রেস্টুরেন্টে আমাদের একটা ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে। ছেলেটা ইন্ডিয়ান। তো ছেলেটা বুঝতে পারেনি আমি বিবাহিত। এলেনার কাছে একটা নাম্বার দিয়ে গেছে। তো সে আমার সাথে সম্পর্কে যেতে চায়। হাহা করে হেসে দিল। আমরাও কিছু বলিনি, আমি যে বিবাহিত, আমরা শুধু মজা নিয়েছি। আশা থমথমে মুখে তাকিয়ে থাকে খুশবুর পানে। আনন্দের মাঝে ছলকে ওঠে তার রক্ত। শিরায় উপশিরা বয়ে চলে ভয় আর হিংসা। আরশাদ খুশবুর হাত টেনে ধরে। ছেলের পাগলামি চোখের পলকে বেড়ে যায়। এই জন্য তোমাকে একা ছাড়ি না। তুমি তুমি আমার চোখে চোখে থাকবে। খুশবু জিভে কামড় বসায়। কোথায় কি বলে ফেলেছে সে? তুমি কার? বলো তুমি কার? আরশাদ, আপনি যান, আমার ভালো লাগছে না। আমি পানি। আরশাদ উঠে দাঁড়ালো, জগ থেকে পানি নিয়ে দ্রুত গলা ভেজালো। ছেলেটা পাগলের মতো বিলাপ করছে। ফ্লুজির হারিয়ে যাওয়ায় আরশাদের মাঝে যে প্রভাব ফেলেছে তার রেশ যেন আবার ফিরে আসছে। আরশাদ উন্মাদ হলো। খুশবুকে জড়িয়ে রাখলো শক্ত করে। ছেলেটার সাথে তুমি কি কথা বলেছ? না, এলিনা বলেছে। আই কিল হিম। আরশাদ, আপনি এতটা উত্তেজিত হচ্ছেন কেন? এটা শুধুই মজা। আরশাদ খুশবুর চোখে চোখ রাখলো, ঠোঁটে ঠোঁট মেশালো মুহূর্তে। এলোমেলো হলো আরশাদের ছোঁয়া। খুশবুর শরীর থেকে শাড়ির আঁচল সরাতে মেয়েটা লজ্জা সংকুচিত হয়। খুশবু কাঁপা কাঁপা গলায় বলে, আরশাদ, আমি প্রস্তুত নই। আরশাদের রক্ত ছলকে যায়। চোখ রাঙিয়ে তাকায় খুশবুর পানে। মেয়েটাকে ধাক্কায় বিছানায় ফেলে হাতের ভাঁজে হাত গুটিয়ে বলে, আমাকে আর ভালো লাগে না? আমার ছোঁয়া ভালো লাগে না? আমাকে ভালোবাসতে আর ভালো লাগে না? আরশাদ এসব কী বলছেন? ফ্লুজি, আই নিড ইউ। আই বেডলি নিড ইউ। আরশাদের উন্মাদনা বাড়ে। খুশবু আর বারণ করে না। এলোমেলো হয় আরশাদের হাতের ছোঁয়া। আরশাদ যে সুস্থ স্বাভাবিক নেই খুশবু বুঝতে পারে। প্রতিহিংসার বশে ডুবে এই রাতটা খুশবুর জাহান্নাম করে ছাড়বে। খুশবু ভয় পায় আরশাদের কোমল ছোঁয়াগুলো ধীরে ধীরে হিংস্র হয়ে ওঠে। খুশবু কৌশলে আরশাদকে জড়িয়ে নেয়। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে বলে, আরশাদ, আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমি আমৃত্যু আপনার সাথে থাকতে চাই। রাখবেন আমায়? আরশাদ মুখ তুলে তাকালো। আগুনে জল পড়লে যেমন সব থেমে যায়, তেমনি থেমে গেছে আরশাদ। তার ভয় কেটেছে। খুশবু স্বেচ্ছে আরশাদের ঠোঁটে ঠোঁট মেশায়। এলোমেলো ছোঁয়ায় উত্তাল হয় দুটো শরীর। আরশাদের ছোঁয়ায় ক্রমশ নিজের নিয়ন্ত্রণ হারায় খুশবু। আরশাদ কৌশলে বিছানার হেডবোর্ডে খুশবুর হাত বেঁধে দেয়। মেয়েটার নগ্ন দেহ নিজের দেহের ভাঁজে আড়াল করে হাসে। খুশবু ভয় পায়। নিজের হাত ছাড়াতে চাইলে আরশাদ মেয়েটার ঠোঁটে ঠোঁট মেশায়। আরশাদ হাঁপিয়ে ওঠে। তার ফ্লুজির মুখে আসা চুল কানে গুজে কপালে ঠোঁট ছোঁয়। ফ্লুজি, আমার জান, বেটার ফিল করছো?
আপনি এমন করছেন কেন? আমার হাতটা ছাড়ুন। পালাবে? অন্য কারো কাছে যাবে? তোমার হাসিতে নিশ্চয়ই ছেলেটার হৃদয় আন্দোলন করেছে, অথচ আমার যে জখম লেগেছে। আরশাদ, প্লিজ ভুল বুঝবেন না। আপনার কি চাই বলুন? তুমি কি সুখ হবে শুধু আমার? মৃদু বাতাসে নগ্ন গায়ে কাটা তুলল খুশবুর। পেটে ভারী অনুভব হতে মাথা তুলে তাকালো একবার। এই আর নতুন কি? প্রতিটা সকাল খুশবুর একভাবে শুরু হয়। হয় আরশাদ তার সারা দেহ আষ্টপৃষ্টে জড়িয়ে আছে, আর না হয় আরশাদের বুকের পাটা বন্দিশে। বিছানায় দুমড়ে মুছতে থাকা গোলাপের পাপড়িগুলোতে হাত বুলিয়ে দেখল খুশবু। গত রাতের কথা মাথায় আসতে ঠোঁট বাঁকায়। তার মনে হয় আরশাদ একটা পাগল। না না, শুধু পাগল নয়, বুঝদার পাগল। এই পাগলের পাগলামি শুধুমাত্র তাকে ঘিরে। আরশাদের চুলের দরুনে খুশবুর পেটে সুরসুরি লাগতে খুশবু কুঁচকে যায়। নিজেকে ছাড়াতে ছেলেটাকে যতটা সম্ভব পারা যায় সরিয়ে দিতে চায়। ধাক্কায় আরশাদের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম দৃষ্টিতে চমকে তাকালো খুশবুর পানে। ফ্লুজি, কি হয়েছে? জান, ঠিক আছো? আরশাদের আকুল কণ্ঠে খুশবু চুপসে যায়। আরশাদের চাহনে লজ্জায় পড়ে দ্রুত হাত রাখে উন্মুক্ত বক্ষ ভাঁজে। আরশাদ হাসে, মেয়েটার চোখে চোখ রেখে বলে, লজ্জা পায় না জান? আর কতবার লজ্জা ভাঙতে হবে? আরশাদ সরে যান, উঠতে হবে। আরশাদ সরে না, বরং উঠে এসে নিজের বুকের কোণে জড়িয়ে ধরে খুশবুকে। মেয়েটার গালে ঠোঁট ছুঁয়ে বলে, জান, যাবে? কোথায়? ভ্যানিশ? স্বপ্নের শহরে? সত্যি? তৃতীয় বাসর ওখানে করতে চাই। এসব ছাড়া কি আর কোনো কথা নেই আপনার? আর কি বলবো? ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা বলবো? তাতেও তো আবার সেই কথা। আরশাদ, বলো জান, আমাকে উঠতে দিন। আরশাদ শরীর বাঁকিয়ে উঠে হাসল। হাত টেনে ধরল তার ফ্লুজির। মেয়েটা উন্মুক্ত দেহে দ্রুত চাদর টেনে নিজেকে আবৃত করল। আরশাদ মৃদু হেসে কোলে তুলে নেয় তার ফ্লুজিকে। পূর্ব আকাশে সূর্যটা উঠতে শুরু করেছে। নীল আকাশ, তার মাঝে মৃদু বাতাস জানান দিচ্ছে ইতালির বসন্ত। ব্যাকইয়ার্ডে সবুজ ঘাসে হেলে দুলে নৃত্য করছে সাদা ডেজিরা। আরশাদ জানলার সম্মুখে দাঁড়ালো। শীতল সমীরে খুশবুর গায়ে কাটা দিল সহসা। আরশাদের বাদামি চোখের দিকে তাকিয়ে খুশবু হারিয়ে যায় বারংবার। খুশবুর হাত আপনা আপনি ছুঁয়ে গেল আরশাদের চুল। আরশাদ হেসে বলে, আরেকবার চলবে? মানে? লুক অ্যাট মি জান। তাকিয়ে কি হবে? তুমি গলে যাবে। গলে কি হবে? গলে তুমি নিজেই বাধ্য হবে আমার কাছে নিজেকে উজাড় করতে। আমি উজাড় করি না, আর না করি আপনি তো এক ধাপ এগিয়ে আমাকে সিডিউস করতে। আমি জোরাজুরি করে কিছু করতে চাই না। জোরাজুরি করার চাইতে তোমাকে সিডিউস করা বেটার অপশন, তাই না জান? খুশবু ঠোঁট কোঁচকায়। আরশাদ তার ফ্লুজির কানের লতিতে চুমু খেয়ে ছুটে চলে যায় ওয়াশরুমে। একটা হট শাওয়ার দরকার জান। ওকে, আপনি যান, আমি পরে যাব। তুমি ছাড়া শাওয়ার হবে, তবে হট হবে না। আরশাদ তার ফ্লুজিকে নামালো না, বরং কোলে নিয়ে চলে গেল ওয়াশরুমে। আরিবের ক্লাস শেষ হতে দুপুর হয়ে গেল। তার ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া থেকে কফি নিয়ে ফিরে এলো মাঠে। আরিব তার বন্ধুদের সাথে কথা বলছিল। হঠাৎ তার সম্মুখে উপস্থিত হয় ডিলান, অ্যাডেন, কডি এবং অ্যালন। তাদের সকলের পেছনে এসে দাঁড়ায় জন। আরিব তার হাস্যোজ্জ্বল মুখ ধরে রেখে বলে, হ্যালো ব্রো। ডিলান কিঞ্চিত হেসে প্রশ্ন করে, কেমন আছো আরিব? ফাইন। হঠাৎ এখানে? তোমার সাথে দেখা করতে এলাম। আমার সাথে? কডি আরিবের কাঁধে হাত রেখে বলে, তোমার সাথে কথা আছে আরিব, প্লিজ আমাদের কিছুটা সময় দাও। আরিব ঘাবড়ে গেল। তার ভাইয়ের বন্ধুরা এভাবে এখানে একা আসেনি। কিছু কি হয়েছে? কিছু হয়েছে কি না জানি, তবে তোমাকে কথাগুলো জানানো জরুরি। কি হয়েছে? ক্যাফেটেরিয়ায় বসি। শিওর। সবাই মিলে চলে গেল ক্যাফেটেরিয়ায়। আরিবের বুকের ভেতরটায় ধুকপুক করছে। কোনো ভনিতা ছাড়া জন বলে, আমাকে চিনতে পেরেছ? জি না, আমি অ্যালনের কাজিন, আরশাদের সিনিয়র। ওকে। সমস্যাটা আরশাদকে নিয়ে। সরাসরি এই কথাটা আরশাদকে বলা মানে আমরা সবাই লাশ হওয়া, তাই আমরা চাই না কেউ বলতে। কি হয়েছে ভাইয়া? আরশাদের ফ্লুজি, অর্থাৎ সে মেয়েটা একজন প্রফেশনাল কল গার্ল। হোয়াট? ইয়েস। এতটা বাজে কথা বলার সাহস কী করে পেলেন? ভাবি যথেষ্ট ভালো মেয়ে, সে ভালো ফ্যামিলির মেয়ে। ভালো মেয়ে মাই ফুট। কোথাও কোনো ভুল হচ্ছে। ফ্লুজি অমন মেয়ে নয়। প্রুফ লাগবে? প্রুফ ছাড়া কথা বলতে আসেনি। জন তার ফোন বের করে সব ছবি দেখালো। আরিবের গা শিউরে উঠল। বিশ্বাসের আয়না ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তে। ঘৃণায় বিষিয়ে উঠল মন। বিশ্বাস হয়? হোয়াট দ্য হেল! আরশাদ ভাইয়া জানলে? আরশাদকে এসব যে জানাবে সেই বিপদে পড়বে, তাই তো তোমার কাছে এলাম। আপনার এসব ছবি কোথায় পেলেন? জন হাসে, গা ছেড়ে বসে বলে, বাংলাদেশে গিয়েছিলাম আমার সিনিয়রদের সাথে। সেখানে একটি বিলাসবহুল হোটেলে এক রাতের জন্য সবাই তোমার ভাইয়ের ফ্লুজিকে বুক করে। মেয়েটার চার্জ জানো? পুরুষের মনোরঞ্জনের এক্সপার্ট। আরশাদ তো প্রতিদিন ভোগবিলাস করছে। আরিফ চোখ বন্ধ করে লজ্জায় বিষিয়ে যাচ্ছে তার শরীর। আমাকে এখন কি করতে হবে? কোনো প্রমাণ ছাড়া আমার ভাইয়ের সংসার ভাঙতে হবে?
আরিফের কথায় ভ্রু কুঁচকে ফেলল কডি। ছেলেটা টেবিলে আঘাত করে বলে, প্রমাণ? আরও প্রমাণ চাই? এসবে হচ্ছে না? না হচ্ছে না। বোকা ছেলে, তুমি কি চাও তোমার ভাইয়ের জীবন এভাবে নষ্ট করতে? শুনো, আসাদ আমাদের বন্ধু, আমরাও আসাদের ভালো চাই। তুমি ওর ভাই, ওকে সহজে বোঝাতে পারবে আমাদের কথা। কোনো কালে আসাদ গায়ে মাখেনি। আরিফ হ্যাঁ না কোনো কথাই বলল না। ছেলেটা মোড় হয়ে বসে রইল। আরিফকে আরও বুঝিয়ে সবাই চলে গেল। ছেলেটা নিজের দিশা হারালো। এতটা বাজে সত্যের মুখোমুখি তাকে কেন হতে হলো? আশা সুখে আছে, থাক না সুখে কেন? আচমকা প্রলয় এসে ছিন্ন করছে তার জীবন। সন্ধ্যা রেস্টুরেন্ট থেকে ফিরে আসলো আরশাদ। নিজের ভিলায় ফিরতে গ্রানি আর এলিনাকে বিছানায় দেখল। সবার মাঝে খুশবু শুয়ে। মেয়েটার মাথায় জলপট্টি দিচ্ছে আফরোজ। আরশাদ উত্তেজিত হলো, দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে ফ্লুজির? আফরোজ চিন্তিত হয়ে বলেন, হঠাৎ মেয়েটার জ্বর এলো কেন? আরশাদ ঢোক গেল। আবেগে পড়ে তখন দুজনে মিলেমিশে ভিজে একাকার হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা আবেগকে স্বীকৃতি দিয়ে এই অঘটন ডেকে আনলো। আরশাদ দ্রুত বলল, তার ফ্লুজির কাছে মেয়েটার জ্বরে গা পড়ছে, চলো ডাক্তারের কাছে যাই। আফরোজ বলেন, ওষুধ আনা হয়েছে, আজ রাতটা দেখো, কাল যদি জ্বর না সারে তবেই যেও। না না, আজ যাবো, এক্ষুনি যাব। মেয়েটা জ্বরে দাঁড়াতেই পারছে না, তুমি এখন কিভাবে যাবে? কোলে নিয়ে যাব। গ্র্যানি পাশ থেকে বলেন, এত উতলা হতে হবে না, ওষুধ খাওয়ানো হয়েছে, জলপট্টি দিয়েছে, অসুখ সেরে যাবে। যদি না সারে? যদি সেরে যায়? গ্রানির পাল্টা প্রশ্নে আরশাদ প্রত্যুত্তর করল না। সে এক মনে চেয়ে রইল খুশবুর দিকে। তখন রুমে এলো আরিফ। ছেলেটা শুকনো মুখে বলে, মম, ড্যাড তোমায় ডাকছে। কেন? দেখো তার কিছু লাগবে কি না। জিজ্ঞেস করেছি, বলল তো আর্জেন্ট। আফরোজ উঠে দাঁড়ালেন। আরশাদের পানে তাকিয়ে বলেন, শোনো, মেয়েটাকে ঘুমোতে দাও, প্রপার রেস্টের প্রয়োজন। ওষুধ যা খাওয়ানোর আমি খাইয়ে গেছি, রাতে আরেকটা ওষুধ আছে, তুমি গরম গরম স্যুপ করো, আমি গেলাম। আফরোজ চলে গেলেন, সেই সাথে গ্র্যানিও চলে গেলেন। এলিনা সব কিছু এড়িয়ে অবাক হয়ে তাকালো আরিফের পানে। আরিফের হঠাৎ কি হলো? সারাক্ষণ ছেলেটা ভাবি ভাবি বলে অস্থির, অথচ ভাবি আজ জ্বরে পড়ছে। ছেলেটা দেখেও আগ্রহ দিল না, কিন্তু কেন? আরশাদের সারাটা রাত গেল দুশ্চিন্তায়। তার ফ্লুজির সুস্থতা রাতের ঘুম কেড়েছে। ঘুমন্ত ফ্লুজির গালে কপালে কতবার যে চুমু খেয়েছে তার হিসেব নেই। ছেলেটার ভয় বাড়ল, অতি জ্বরে তার ফ্লুজির না আবার কোনো ক্ষতি হয়ে যায়। রাত পেরিয়ে ভোর হলো। আরশাদের শরীর ততক্ষণে ঝিমিয়ে এসেছে। ঘুমন্ত ফ্লুজিকে জড়িয়ে রেখে বিড়বিড় করে বলে, আমার সুখ অসুখে পড়ছে, আমি সুখে থাকবো কেন? আরশাদের মনে হঠাৎ জেদ চাপল। ছুটে গেল ওয়াশরুমে। ঝর্ণার নব ঘোরাতে ঝিরঝিরে পানি ভিজিয়ে দিল তাকে। মনের জেদে ঘণ্টার পর ঘণ্টা সে দাঁড়িয়ে রইল। আসুক আজ জ্বর, সেও তার সুখ অসুখে সে কেন থাকবে সুখে? এলিনা চিন্তিত মুখ নিয়ে বসে আছে আরিফের পাশে। আরিফ কপালে হাত ঠেকিয়ে ফোনে মগ্ন। এলিনা যে তার সামনে প্রশ্নে ঝুড়ি নিয়ে বসে আছে, তাতে কোনো পাত্তা নেই ছেলেটার। ভাইয়া, কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয়নি, তাহলে মনমরা কেন? আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। আরিফ বিরক্ত হয়ে তাকালো এলিনার পানে। এই মেয়েটা তাকে এত জেরা করছে কেন? কি সমস্যা তার? আরিফের মাথা ধরে আছে। চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড় হয়েছে। খুশবু এমন মেয়ে নয়, আরশাদের ফ্লুজি এমন মেয়ে হতেই পারে না। বারুল হককে অন্তত এতদিনে সে বেশ ভালোভাবে চিনেছে। খুশবু কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে চলাফেরা করছে, সবটাই তিনি নজরে রাখেন। তাহলে খুশবুর মতো মেয়ে কি না কলগাল? হোয়াট দ্য? না না, এ হতে পারে না। কোথাও কোনো গণ্ডগোল আছে। ভুল বোঝাবুঝি হচ্ছে, তাকে ভুল বোঝানো হচ্ছে। জয়নসিব কেন করছে? রোহানের সাথে তার হাত নেই তো? এসব কি রোহান করছে? বিয়ে ভাঙার জেদ ধরে রোহান কি জনের সাথে হাত মেলালো? সব বাদ। আরশাদ কি তার ফ্লুজির প্রেমে এতটাই অন্ধ? সে একবার বুঝতে পারল না তার ফ্লুজির মাঝে সন্দেহের কিছু ছিল কিনা? আরিফ চিন্তায় ঢোক গেল। আরশাদকে যখন এসব জানানো হবে তখন তার প্রতিক্রিয়াটা কি হবে? ভাবি অসুস্থ জেনেও কেন তোমার কোনো প্রতিক্রিয়া দেখলাম না আরিফ ভাইয়া? ভাবিকে তুমি কতটা কেয়ার করো তা তো আমি জানি। প্লিজ আরিফ ভাইয়া, আমাকে বলো কি হয়েছে তোমার? এলিনা, আমার মাথা খেয়ে ফেলো না প্লিজ, এখান থেকে যাও। তুমি কি চিন্তিত? না। আমাকে ইগনোর করছো ভাইয়া? প্লিজ এলিনা, আমাকে ভুল না বুঝে আমাকে একটু একা থাকতে দাও। এলিনা কথা বাড়ালো না, অভিমান জমিয়ে চলে গেল। আরিফ ভাবল, সারাটা রাত ভাবল। এই ভাবনার হিসাব মিলিয়ে যা বুঝলো, ফ্লুজি এমন মেয়ে নয়। যদি এমন মেয়ে হতো তবে কি আরশাদ বুঝতো না? বাহরুল হকের নজর এড়িয়ে এতটা বৃষ্টি কাজে সে যুক্ত হতো না। কিন্তু এই বৃষ্টি কাজে ফ্লুজি কেন জড়াবে? তার তো সঙ্গদোষ নেই, নাকি আছে টাকার লোভ? মেয়েটা সব নিয়ে পরিপূর্ণ, এসবের কোনো প্রশ্নই আসে না। আরিফ সব মিলিয়ে সাহস পেল না। এমন এক জঘন্য কথা কি করে বলবে তার ভাইকে?
সময় গড়ালো আরও কিছুদিন। ততদিনে মাথা থেকে এসব কথা ঝেড়ে ফেলেছে আরিফ। সে পূর্ণ বিশ্বাস রাখে ভাবির উপর। এসব নিশ্চয়ই রোহানের ফাঁদ, সে ফাঁদে জড়িয়েছে জন। ভাইকে জানানোর সাহস করেনি আরিফ। একবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডাক্তার নিয়ে যারপরনে ব্যতিব্যস্ত হতে হয়েছিল। আরশাদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। এখন আবার এসব বিশ্রী ব্যাপার ঘটালে আরশাদের কি হবে? আরিফ এই বিষয়টাকে একাই ধামাচাপা দেবে বলে মনে মনে সিদ্ধান্ত নিল। আচমকা অ্যালনের বিয়ের দিন তারিখ নির্ধারিত হলো। ছেলেটা কয়েক মাস লিভিনে ছিল অ্যাডোনার সহিত। তারা একটা সিদ্ধান্তে পৌঁছে যায়, এবার তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তাই দিন তারিখ ঠিক করে বিয়ের আয়োজন সেরে ফেলল খুব দ্রুত। বিয়েতে আরশাদের পরিবারের সকলে নিমন্ত্রিত হলো। বিয়েতে গেল আরশাদ, খুশবু, এলিনা এবং আরিফ। বিকালের সময়টাতে সাদা গাউনে চারপাশ মুখরিত। আরশাদ হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে পরখ করছে সবটা। তার হাতের বন্ধনীতে আবদ্ধ ফ্লোজি। মেয়েটাকে সাদা গাউনে শুভ্র পরি লাগছে। তার শুভ্রতা ছুঁয়ে দিচ্ছে আরশাদকে। গির্জার মাঠে ছুটোছুটি করছে এলিনা এবং আরিফ। দুজনের মাঝে কিছু নিয়ে দ্বন্দ্ব চলছে। তারা ছুটছে দিক বেদিক। এলিনা দিকহারি একটি ছেলের সাথে ধাক্কা লেগে পড়ে গেল মাঠে। আরিফ ব্রুকুচকে তাকালো ছেলেটির পানে। ইতালিয়ান ছেলেটির জিভ কামড়ে হাত বাড়ালো এলিনার দিকে। এলিনা সেই হাতে হাত রাখার আগে আরিফ হ্যাচকা টেনে দাঁড় করায়। ছেলেটা এলিনার পানে তাকিয়ে বলে, মি ডিসপিয়াস, আমি দুঃখিত। এলিনা হাস্যোজ্জ্বল মুখ ধরে রেখেও প্রত্যুত্তর করার আগে আরিফ তাকে টেনে নিয়ে গেল অন্যদিকে। ছেলেটা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তাদের পানে। আচমকা গির্জার ঘণ্টা বেজে উঠল। সবার আড্ডা আসর ভেঙে ছুটে গেল গির্জার কাছে। অচেনা এক অনুভূতিতে শিহরিত হলো ফ্লুজি। সাদা গাউন ঠেলে আশাদের হাতে হাত রেখে হাঁটতে থাকে গির্জার দিকে। এর আগে খ্রিস্টানদের বিয়েতে তার অংশগ্রহণ করা হয়নি। গির্জা দেখতে কেমন সে তো সেটাও জানে না। মুভিতে যা একটু আটটু দেখেছে এই যা। অ্যালনের ওয়াইফ এডোনা আজ সেজেছে সাদা গাউনে। মেয়েটার কানে ও গলায় চকচকে হীরের নেকলেস, দুল, মাথায় টায়রা। মেয়েটাকে সবসময় সবাই ওয়েস্টার্ন লুকে দেখেছে। আজ বিয়ের সাজে মেয়েটাকে স্নিগ্ধ অপসরী লাগছে। অ্যালনের বাদবাকি বন্ধুরা অর্থাৎ আশা, ডিলান, অ্যাডান, তাদের সাথে আছে জন সহ অন্যরা। ও শব্দে ধ্বনি তুলল। অ্যালোনা মাথায় পর্দা টেনে নেয়, সম্পূর্ণ মুখ ঢেকে দেয় মুহূর্তে। অ্যালোনাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হলো। দূর থেকে অ্যালোনা একবার দেখে নিল তার সুহৃদকে। অ্যালন কালো স্যুট পরে দাঁড়িয়ে আছে। ছেলেটার হাতে একগুচ্ছ সাদা গোলাপ। অ্যালনের কালো সিল্কি চুলগুলো পরিপাটি করে একপাশে আঁচড়ানো। অ্যালনের হাস্যোজ্জ্বল মুখ আর চোখ জুড়ে ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে। ছেলেটা আজ কতটা খুশি। অ্যাডোনার কাজিন তার হাত ধরে নিয়ে গেল অ্যালনের সামনে। অ্যালনের হাতে অ্যাডোনার হাত গুজিয়ে দিতে অ্যালন প্রশস্ত হাসল। গির্জা সকলে উপস্থিত বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হতে লাগলো। কিছুটা সময় বাদে বিয়ে পড়ানো শুরু হলো। অ্যালন, গ্রেগরি এবং অ্যাডোনা অ্যাথালিয়া, তোমরা কোনোভাবে কারো বাধ্যতায় নয়, বরং স্বেচ্ছায়, স্বাধীনভাবে ও পূর্ণভাবে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছ। অ্যালন বলে, হ্যাঁ এসেছি। অ্যাডোনা মতামত জানাতে বলে, হ্যাঁ এসেছি। বিবাহিত জীবনে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো? হ্যাঁ সম্মত আছি। হ্যাঁ সম্মত আছি। ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাদেরকে ঈশ্বরের দান হতে গ্রহণ করতে ও মানুষের মতো মানুষ করতে সম্মত আছো? হ্যাঁ সম্মত আছি। হ্যাঁ সম্মত আছি। সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দীর্ঘ সংকল্পে আছো বলে তোমরা পরস্পরের সম্মুখে দাঁড়িয়ে ডান হাতের উপর ডান হাত রেখে পরস্পরকে সাক্ষী রেখে তোমাদের বিবাহ প্রতিজ্ঞা শপথ পাঠ করবে। অ্যালন এই দিনটি নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল। অবশেষে যখন দিনটি এসেই গেল তখন তার খুশি আর যেন ধরে না। অ্যাডোনা চোখে চোখ রেখে শপথ পাঠে বলে, যেদিন তোমাকে অনুভূতিহীন চোখে দেখিয়েছিলাম সেই দেখাই শেষ দেখা ছিল। এরপরে দেখাগুলো ছিল অনুভূতি নিয়ে, ভালোবাসার ব্যাকুলতা নিয়ে। আমি তোমার পাশে থাকতে চাই। আমার শেষ নিঃশ্বাস অবধি তোমাকে আমার পাশে রাখতে চাই। আমি আরও ভালোবাসতে চাই তোমায়। আমাদের ভালোবাসায় মিশে থাকুক সম্মান, শ্রদ্ধা। অ্যালনের হাতে থাকা হীরের আংটি পরিয়ে দিল অ্যাডোনার অনামিকা আঙ্গুলে। মেয়েটা দু চোখে অশ্রুতে টইটম্বুর। এবার সময় এসেছে অ্যাডোনা শপথ পাঠের। মেয়েটাও আজ জানালো তার অনুভূতি। আমার জীবনে তোমার চেয়ে মূল্যবান আর কিছুই নেই। তোমাকে যতটা ভালোবেসেছি, ভালো রেখেছি, তার থেকে বহুগুণ ভালোবাসতে চাই তোমায়। অ্যালনের আঙ্গুলে আংটি পরিয়ে দিল অ্যাডোনা। আমি অ্যালন গ্রেগরি গ্রহণ করছি অ্যাডোনা অ্যাথালিয়াকে আইনত আমার স্ত্রী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে। সম্পূর্ণ কথা এক নিমিষে বলল অ্যালন। তার চোখে চোখ রেখে অ্যাডোনা বলে, আমি অ্যাডোনা অ্যাথালিয়া গ্রহণ করছি অ্যালন গ্রেগরিকে আইনত আমার স্বামী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে।
অ্যালোনা অ্যাডোনা একে অপরের হাতটা ওরা শক্ত করে ধরে আছে। খুশবু চোখ জুড়িয়ে দেখল তাদের নব দম্পতির খুশি আজ যেন সে নিজেও অনুভব করতে পারছে। আশাদকে কাছে পেয়ে সে নিজেও তো এতটা খুশি হয়েছিল। অ্যালোনা এবং অ্যাডোনাকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে অতিথিরা হাতে তালি দিয়ে অভ্যর্থনা জানায়। গির্জার পাশেই তাদের বিয়ের ভেন্যু ছিল। সকল অতিথিরা গিয়ে সেখানে উপস্থিত হয়। আজ বন্ধুরা ভীষণ আনন্দ করছিল। জন যদিও আজ কুটকাচলে খুব একটা সময় পেল না। সময় গড়িয়ে রাত হলো। বয়সে ইয়াং কাপলরা থেকে বাকি সকলে বিদায় জানালো। বন্ধুরা মিলে আজ পার্টি করবে। বিয়ের সাদা গাউন পরে নাচানাচি করছিল অ্যাডোনা। অ্যাডোনার এবং অ্যালনের কাজিনরা মিলে ভীষণ হই হুল্লোড় করছিল। চারদিকে মিউজিকের শব্দ, গানের তালে তালে নাচতে ব্যস্ত অ্যাডোনা ও অ্যালন। সবাই যে যার মতো কাপড় বেছে নিল। এলিনা সাদা গাউন তুলে মুখ গোমরা করে তার পার্টনার খুঁজতে লাগলো। কার সাথে নাচবে সে? আরিফ বুঝতে পারলো এলিনার চাওয়া। সে দ্রুত এলিনার হাত টেনে বলে, আমার সাথেও তো নাচতে পারো। তুমি নাচবে? কেন নয়? ওকে, লেটস গো। এলিনা খুশি হলো। আরিফের হাতে হাত রাখলো। এলিনার কোমরে হাত রাখতে আরিফের সমস্ত স্পর্ধা থমকে গেল। এই মেয়েটাকে ছুঁয়ে কি সে অন্যায় করে ফেলেছে? সমস্ত অনুভূতিরা আজ আন্দোলন করছে কেন? আই ফাউন্ড এ লাভ ফর মি। Oh, darling, just dive right in and follow my lead. Well, I found a girl, beautiful and sweet. Oh, I never knew you were the someone waiting for me. নাচ থেমে গেল। অ্যালন এবং অ্যাডোনা দীর্ঘ চুম্বনে মত্ত হলো। তাদের সাথে পিছিয়ে রইল না বাকি দম্পতিরা। তারাও একে অপরের ঠোঁটে নিজেদের অস্তিত্ব জানান দিল। কিন্তু এলিনা, আরিফ, তারা তো চাইলেও এই কাজটা করতে পারবে না। সকল ভাবনাকে দূরে সরালো আরিফ। কিন্তু এলিনা, তাকে দমাবে কে? ঘোরের মাঝে আরিফের ঠোঁটে ঠোঁট মেশালো সে। পরিস্থিতি এমন পর্যায়ে গেল, ভালো মন্দের তফাৎ বোঝা তাদের আর হয়ে উঠল না। দুজনে সর্বোচ্চ দিয়ে ঠোঁটে হামলে পড়ল। চুম্বনরত অবস্থায় খুশবু আবেগের দুনিয়া থেকে ছিটকে বেরিয়ে এলো। আরশাদের কোনো নিয়ন্ত্রণ নেই। খুশবুর আশকারা পেলে সে আরও বেশি করবে। খুশবু আরশাদের বুক ঠেলে সরে দাঁড়ালো। আরশাদ তখন ক্ষুধার্ত বাঘের মতো কাতর চোখে তাকিয়ে আছে খুশবুর পানে। খুশবু সেসব পাত্তা না দিয়ে দূরে সরে দাঁড়ালো। আরশাদ এগিয়ে এলো এবং হাত চেপে ধরল তার ফ্লুজি। ফ্লুজি, কি হয়েছে? আরশাদ, এখানে এসব। খুশবুর কথার মাঝে জন এগিয়ে এলো। জনের পাশে দাঁড়িয়ে একটি মেয়ে। আরশাদের দিকে তাকিয়ে জন ইতালিয়ান ভাষায় বলতে শুরু করে, যার দরুনে জনের কোনো কথাই বুঝতে পারল না খুশবু। জন আরশাদকে টিপ্পনি কেটে বলে, তোমরা বউয়ের বোধ হয় রুচি পাল্টেছে। মানে, তোমাকে যেভাবে ছিটকে দূরে সরিয়ে দিল, আমার তো তাই মনে হলো। কোথায় কি বলছো ভেবে বলবে? পোশাক পাল্টানোর মতো পুরুষ পাল্টানোর স্বভাব বাঙালি মেয়েদের নেই, অন্তত এসব তাদের কালচারে নেই। ও রিয়েলি? কথাটি বেশ মজার সরিয়ে বলল জন। তার পাশে দাঁড়িয়ে থাকা চিকন গরনের মেয়েটিকে জড়িয়ে সে চলে গেল অন্যদিকে। রাত বাড়তে থাকে। অ্যালন এবং অ্যাডোনা অনুষ্ঠান অতি দ্রুত সমাপ্ত করতে চায়। সে সবাইকে ডিনারের উদ্দেশ্যে ডাকে, কিন্তু বিপত্তি বাধে এলিনার বেলায়। মেয়েটা অতিরিক্ত নেশা পানীয় গ্রহণ করায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মূলত চুম্বন শেষে এলিনার হুঁশ ফিরে মেয়েটা আরিফের কাছে মাপ চায়। লজ্জায় গুটিয়ে যায় বারংবার। সবটা সইতে না পেরে দ্রুত বার সেকশনে যায় এবং ঘটিয়ে ফেলে আরেক বিপত্তি। আরশাদ আরিফকে নির্দেশ দিল এলিনাকে নিয়ে যেন বাড়ি ফিরে যায়। আরিফ দাঁড়ালো না। এলিনাকে সঙ্গে নিয়ে সে চলে যায় গাড়ির দিকে। খুশবু ভয়ে ভয়ে কদম ফেলছে। সেই সময়টার পর আরশাদ কেমন যেন গম্ভীর হয়ে গেছে। প্রতিটা কাজে নিজের রাগ প্রকাশ পেলেও তার ফ্লুজির দেখভাল অনীহা করছে না। রাগের মাঝেও খুশবুর গাউন তুলে বসতে সাহায্য করছে, খাবার বেড়ে দিচ্ছে, আরও কত কি। কিন্তু মন তো মানে না। আরশাদের রাগকে খুশবু ভয় পায়। এরপর কি হবে? কি করে আরশাদকে মানাবে খুশবু? খুশবু যখন বাড়ি ফিরে তখন গ্লোরিয়ার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আরশাদ জানে গ্লোরিয়া কেন চেঁচামেচি করছে, তাই সে পাত্তা দিল না। বড় বড় পা ফেলে চলে গেল নিজের ভিলায়। খুশবু কৌতূহল দমাতে না পেরে দ্রুত গেল গ্লোরিয়ার কাছে। মাতাল হয়ে বিছানার কোনায় বসে আছে এলিনা। মেয়েটাকে চেপে ধরে আছেন আফরোজ। আরিফ নত মাথায় সবটা পরখ করছেন। ইমরান হোসেন গ্লোরিয়াকে শান্ত করতে চাইছেন, কিন্তু সে শুনে কার কথা। গ্লোরিয়া বারবার তেড়ে যাচ্ছেন মেয়েকে মারার জন্য। খুশবুকে উপস্থিত পেয়ে গ্লোরিয়া বলে, এলিনা যে নেশা করেছে তোমরা দেখোনি? অনুষ্ঠানে সবাই একটু একটু খেয়েছে। আমি ভাবিনি এলিনা এতটা খাবে। তুমি নিজে খেয়েছিলে? গ্লোরিয়ার প্রশ্নে থতমত খেয়ে গেল খুশবু। আমতা আমতা করে বলে, না, এলিনার বয়স কম, এসব থেকে প্রতিবার আমি তাকে দূরে রাখি। আমরা যে সোসাইটিতে আছি একটু একটু খেতেই হয়। আমি পারমিশন দিয়েছি, কিন্তু তাই বলে মাতাল হয়ে বাড়ি ফিরবে? আরিফ, তুমি কি একবারও এলিনাকে দেখোনি? আরিফ মাথা নত করল। সে তো এলিনার সামনে দাঁড়ানোর সাহস করেনি। সবাই যদি চুম্বনের ব্যাপারটা জানতে পারে তবে কি হবে? এইসব ভেবে আরিফের প্রেশার বেড়ে যাচ্ছে। আরশাদ নিজ ভিলায় ফিরে মন মরা হয়ে পড়ল। ফ্লুজি তাকে উপেক্ষা করেছে, এসব সে মানতে পারবে না, কখনোই না।
ফ্লুজির জীবনে যত যা থাকবে সব কিছুর ঊর্ধ্বে আরশাদের অবস্থান থাকবে। ফ্লুজির প্রায়োরিটি লিস্টে সর্বপ্রথম থাকবে আরশাদ ইহসান, দ্বিতীয়তে থাকবে আরশাদ ইহসান এবং তৃতীয় থাকবে আরশাদ ইহসান। আরশাদের চিন্তাভাবনা এলোমেলো হলো, নিয়ন্ত্রণ হারালো নিজের ক্ষোভের কাছে। স্নেহ স্থির রাখতে দ্রুত বসলো পছন্দের একটি বই নিয়ে, কিন্তু চিন্তায় ভারী হয়ে থাকা মন মেজাজ কি আর অন্যদিকে ঘুরে? গায়ের কালো ব্লেজার ছুঁড়ে ফেলল সোফায়। রান্নাঘর থেকে একটি ওয়াইনের বোতল নিয়ে বসলো টেবিলে। এটি আরশাদের স্টাডি রুম। হরেক রকমের গাছ এবং বিশাল বুক সেলফে সাজানো রূপটা আরশাদের মন ভালো করে দেয়, কিন্তু আজ মন যে বেপরোয়া হয়েছে, মন আজ আর তার কথা শুনলই না। এক চুমুক ওয়াইন মুখে তুলে আরশাদের মুখ কুঁচকে ফেলল। সে জানে এটাতে তার নেশা হবে না, তাহলে শুধু শুধু কেন ছাইপাশ গিলছে? দরজার ক্যাচক্যাচ শব্দে ঘুরে তাকালো আরশাদ। ফ্লুজি এসেছে। মেয়েটা সাদা গাউন ধরে হেঁটে আসলো আরশাদের সামনে। এলিনের উপর ফুপু ভীষণ ক্ষেপে আছেন। জানতাম এমনই হবে। আপনি কি খাচ্ছেন? ওয়াইন খাবে? নো থ্যাঙ্কস। নেশা ধরে যাবে তো? তুমি ছাড়া আমার আর কোনো নেশা নেই। আই এম এডিক্টেড টু ইউ। খুশবু প্রত্যুত্তর করে না। আরশাদ তার গলার টাই ঢিলে করে। ছেলেটার চোখমুখ অস্বাভাবিক লাল হয়ে আছে। আপনার কি শরীর খারাপ লাগছে আরশাদ? খুব খারাপ লাগছে। ভালো করে দেবে? এভাবে বলছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। আমাকে তোমার ভালো লাগে না? বলো। আমার ফ্লুজি, আমাকে তোমার ভালোবাসতে আর ইচ্ছে করে না? কি চাই তোমার? যা চাও পায়ের কাছে এনে রাখবো। আরশাদ এভাবে বলছেন কেন? তুমি আমাকে তখন উপেক্ষা করেছো কেন? কোন সাহসে? আমি একদিন বলেছি আমি যখন ভালোবাসা নিয়ে তোমাকে ছুঁয়ে দেব তখন তুমি আমাকে সরিয়ে দিতে পারবে না। আমি তোমার সম্মতিতে কিস করেছি, তাহলে পরবর্তীতে তুমি কেন আমাকে সরালে? আমাকে কি ভালো লাগছে না, নাকি আমার ছোঁয়ায় সমস্যা হচ্ছে? খুশবু ঢোকিল। সে জানতো আরশাদ এই ব্যাপারটা নিয়ে ইস্যু তৈরি করবে। আরশাদ সকলের সামনে হঠাৎ আমার লজ্জা লাগছিল, আমি এসবে অভ্যস্ত নই। জোরাজুরি করেছিলাম আমি? তোমার সম্মতিতে কিস করেছি। আমি আপনাকে আঘাত দিয়ে ভুল করেছি। সবটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আরশাদ, আপনি জেদ ধরে নিজের ক্ষতি করবেন না। আরশাদ ঢোক গেল। গ্লাস ছেড়ে এবার চুমুক দিল ওয়াইনের বোতলে। খুশবু জানে আরশাদকে কি করে দমাতে হবে। অন্তত এতদিনে খুশবু বুঝিয়ে ফেলেছে আরশাদের দুর্বলতা হলো খুশবু। এই ছেলেটা খুশবুর কাছে নিয়ন্ত্রণহীন। আরশাদের জেদ দেখে খুশবুর খারাপ লাগলো। সাদা গাউন তুলে বসে পড়ল আরশাদের হাঁটুতে। মেয়েটার দুপা ঝুলে গেল দুদিকে। আরশাদ অবাক হলো ওয়াইনের বোতল মুখ থেকে সরাতে। খুশবু তার টেনে রেখে দিল টেবিলে। আমি ছাড়া নাকি অন্য নেশা ধরে না? তাহলে বেহুদা নেশা করছেন কেন? তুমি তো দূরে সরিয়ে দাও। এখন তো আমি আছি। সময়টা এখন আমাদের। কি চাই বলুন? অল আই নিড ইন মাই লাইফ ইজ ইউ অ্যান্ড ইউর লাভ জান। খুশবু আরশাদের কপালে চুমু খায়। মেয়েটা ঠোঁটের স্পর্শ ছড়িয়ে যায় আরশাদের সারা মুখে। আরশাদের বাদামি চোখ জোড়া ঝাপসা হয়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ফেলে মুহূর্তে। আমাকে অগ্রাহ্য করো না, উপেক্ষার দুয়ারে ঠেলে দিও না। আমি মরে যাব, পাগল হব, দিক শূন্য হয়ে হারিয়ে যাব। আমার তোমাকে চাই। বিশ্বাস করো আমার জান, বাংলাদেশে আমি তোমাকে মারতে গেছিলাম। আমি তোমাকে খুনের নেশায় সেদিন তুলে এনেছি, কিন্তু কি হলো আমি জানি না। আমি নিজেই খুন হয়ে গেছি। আমি তোমার কাছে এসে থমকে যাই। তোমাকে পাওয়ার নেশাটা জেদে রূপান্তরিত হলো। সবশেষে তোমাকে পেয়েও আমি সন্তুষ্ট নই। আমার তোমাকে চাই। এখনও বলছি, আমার তোমাকে চাই। তোমার প্রায়োরিটি দরকার। ভালো লাগা, মন্দ লাগা, জড়তা, সবটাই আমি মিশে থাকতে চাই। ইউ আর মাই এন্ড অ্যান্ড ইউ আর মাই বিগিনিং জান। যদি কোনোদিন জানতে পারেন আমি আপনার সেই ফ্লুজি নই, তখন কি ছুঁড়ে ফেলে দিবেন? আরশাদ খুশবুর ঠোঁটে আঙুল চেপে ধরল। ইস, খালি বাজে কথা। তোমাকে আমি ছাড়ব না কখনো। বাজে কথা নয় আরশাদ, যদি ছেড়ে যান। বিশ্বাসের প্রশ্ন তুলছ? আমার চামড়া কেটে দেখো, প্রতিটি শিরা উপশিরা রক্তের সাথে মিশে আছে তোমার প্রতিটা বিশ্বাস আশ্বাস। খুশবু মোর হাসল। আরশাদের কপালে কপাল ঠেকিয়ে চুমু খেল আরশাদের ঠোঁটে। আরশাদ নিজেও পাল্টা প্রতিক্রিয়া জানালো। খুশবুর পিঠে হাত রেখে গাউনের চেন একটানে খুলে ফেলল। উন্মুক্ত হলো মেয়েটার ফর্সা পিঠ। টেবিলে থাকা সব বই কলম ফুলদানি ঠেলে ফেলে দিল আরশাদ। ফ্লুজিকে ঠেলে বসিয়ে দিল টেবিলে। আরশাদের সঙ্গ দিয়ে তার ফ্লুজি একে একে সব শার্টের বোতাম খুলল। উন্মুক্ত হলো দুটি দেহ। দুজনের মাঝে কাজ করলো না কোনো জড়তা। আরশাদ কক্ষের বাতি নিভিয়ে দিল। শুধু চলল হলুদ রঙের কিছু নিয়ন বাতি। সে আবছা নিয়নের আলোয় খুশবুর আবেদনময়ী দেহখানি আরশাদকে আলো টানল। দেরি করল না সে। দেরি করতে চায় না খুশবু নিজেও। আরশাদের পাগলামিতে সাড়া দিচ্ছে মেয়েটা। আরশাদ তার ফ্লুজির উপর ঝাঁপিয়ে পড়ল, যার দরুনে পেছনে ঝুঁকে গেল ফ্লুজি। আরশাদের ঠোঁটের ছোঁয়া বিচরণ করে ফ্লুজির সারা দেহে। আরশাদ নিজেকে সামলে ফ্লুজিকে প্রশ্ন করে, হানি ঠিক আছো তুমি? ঠিক থাকতে চাইছি না।